ভীষণ ধরনের অ্যাক্টিভেট ভূমিকা হয়। টাইমিং হচ্ছে অ্যাস্ট্রোলজির সবচেয়ে বড় টুলস, যার মাধ্যমে যে কোনো মানুষকে বশ করা যায়, যে কোনো মানুষকে ঘায়েল করা যায়। রেমেডি নিয়ে নেওয়া, কারণ রেমেডি সবসময় হয় না। মনে করো, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কেউ তোমাদের কাছে বিয়ের জন্য এলো, তোমরা তার প্রেডিকশন করে বললে যে 2028 সালে তার বিয়ে আছে। তুমি হাজার চেষ্টা করলেও তার কিন্তু রেমেডি করে এখন বিয়ে দিতে পারবে না, হাজার চেষ্টা করে, যত বড় অ্যাস্ট্রোলজার হোক, যত বড় তান্ত্রিক হোক। ঠিক আছে, সে প্রদীপ তো যতই মা মা করুক না কেন, তারাপীঠে মা কিন্তু কিছুতেই 28 সালকে 25 সালে নামিয়ে নিয়ে আসতে পারবে না, একদম গ্যারান্টেড চ্যালেঞ্জ। ঠিক আছে, হ্যাঁ স্যার। চ্যালেঞ্জ এটা। যদি তাই হতো তাহলে কি হতো, তাহলে 28 সালের পিকচারকে 25 সালে নিয়ে আসা হতো। তো সেটা যখন হয় না, সুতরাং টাইমিং কখনো চেঞ্জ হয় না, টাইমিং একটা বড় ফ্যাক্টর। এবং অ্যাস্ট্রোলজারদের মেন, কে কত ভালো অ্যাস্ট্রোলজার সেটা কিন্তু তার মানদণ্ড একটাই, কে কত ভালো টাইমিং বলতে পারে। যে যত ভালো টাইমিং বলতে পারো সে তত ভালো অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, রেমেডি পরের পার্ট আসছে। এবারে চলো, এই টাইমিংকে যখন আমরা দেখি, ন্যাচারালি আমরা কি বলি যে স্বাভাবিক আমরা এই তোর কিসের দশা, কি ব্যাপারে তোর এরকম খারাপ কন্ডিশন কেন চলছে, যেটা মৌসুমীদি বলে এখানে অনেককে, এই তোর খারাপ কারণ যখন জ্যোতিষ শেখেনি, তখন বলে, তোর না শনির দশা চলছে। জ্যোতিষের জানতো না, কিন্তু তখনই বলতো তোর না শনির দশা চলছে। ঠিক আছে, তা ন্যাচারালি এই যে সময় খারাপ যেটা, সেই সময় খারাপের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ বলে সময়, আর জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার যারা রয়েছে তারা বলা হয় দশা অন্তর্দশা। আমাদের যখন কোনো ইভেন্ট ঘটে, তখন ইভেন্টটার একটা নির্দিষ্ট পরিষ্কার পিকচার তৈরি করে দেয় কিন্তু এই দশা অন্তর্দশা। দশা অন্তর্দশা পিকচার তৈরি করে দেয়, সেই অনুযায়ী ট্রানজিট ঘটনা ঘটাতে আরম্ভ করে। ট্রানজিট কখনো ফুললি রেসপন্সিবল ভূমিকা নেয় না একটা ইভেন্টকে ঘটাবার জন্য। যেটা আমি গতদিন বলেছি, যে যদি কারোর কোনো ইভেন্ট ঘটার থাকে, তবে ট্রানজিট সেটা সাপোর্ট করবে বা ডিসাপোর্ট করবে। যদি কোনো ঘটার না থাকে, ট্রানজিট যতই আসুক না কেন, তত কিন্তু সে কিছু করতে পারবে না। যেমন একটা সাপোজ, একটা প্রদীপ্ত একটা এক্সাম্পল বলেছিল, বহুকাল আগে বলেছিল, আমার মনে আছে, যে সপ্তমে বৃহস্পতি আসবে যখন, স্যার বিয়ে কি হবে? তা তখন আমি বলেছিলাম যে সপ্তমী বৃহস্পতি তো প্রত্যেকটা মানুষের 12 বছর পরে পরে আসে, তাহলে যার 12 বছর পরে পরে আসবে, একটা মানুষ 60 বছর বাঁচবে, যদি অ্যাভারেজ ধরি, তাহলে 5 টাইম আসবে, অন্তত 4 টাইমস আসবে তার সপ্তমী বৃহস্পতি। তার কি 4 বার বিয়ে হবে? তাহলে 4 বার বিয়ে হবে না, কেন হবে না? কারণ পার্টিকুলার ওই দশাতে, ওই দশা তার আসেনি যে দশায় তার বিয়ে হবে। বা সবসময় দশা অন্তর্দশা কিন্তু নির্দিষ্টভাবে কাজ করে না, সেক্ষেত্রে সময় একটা, ধরুন আমরা জানি 2/7/11 ম্যারেজের জন্য রেসপন্সিবল। তা কারোর 7 বছর বয়সে 2/7/11 পিরিয়ড চলছে, 7 বছর বয়স 2/7/11 পিরিয়ড মিনস দশা অন্তর্দশার কম্বিনেশন। 7 বছর বয়সে 2/7/11 কম্বিনেশন চলছে, তাহলে তার বিয়ে হবে? তাহলে তার তো বিয়ে হবে না। কারণ তার বিয়ে হতে গেলে কি দরকার আছে? 18, ধরুন সাপোজ এখন বর্তমান দিনে 18 থেকে 45 একটা বেটার বয়স। 45-এর পরে আমরা বিয়ে না, 45-এর পরে যখন কোনো ছেলে মেয়েদের জন্মকুণ্ডলী দেখবে ম্যারেজ পারপাসে, প্রথমে মাথাতে ঢুকিয়ে নেবে যে বিয়ে না হওয়ার দিকে এগোচ্ছে। তুমি অ্যাস্ট্রোলজার, তুমি ম্যাজিক ঘটাবে 45-এর পরে বিয়ে দেবে, এটা কিন্তু না হওয়ার চান্স বেশি। ঠিক আছে, তা সেই সঙ্গে সঙ্গে যদি কারো 6 বছর 7 বছর হয়, তাহলে তার আমরা বিয়ে দেখবো না। এইটা একটা প্রথম প্রাইমারি স্টেজে আমাদেরকে মাথায় রাখতে হবে। সেকেন্ডলি, যে এই যে দশা, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কি? দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে এটাকে দেখি, তাহলে আমরা কি দেখব, যে মনে করো দশা ইজ প্রাইম মিনিস্টার। যদিও জানি তোমরা হয়তো এইটা ব্যাপারটা কিছুটা হলেও জেনে থাকবে, কিন্তু এক একজনের বোঝাবার ভূমিকা একরকম থাকে টিচিং এ, সেটাই হচ্ছে কে কত ইজিলি ব্যাপারটা বোঝাতে পারবে, সেটাই হচ্ছে মেন টিচিং এর পার্ট থাকে। তা মনে করো সাপোজ আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার ঘোষণা করলো যে আগামী 1 বছরে আমার এক্সপার্ট, দেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমার আরো 1,000 অফিসার রিক্রুট করতে হবে, মিলিটারি অফিসার রিক্রুট করতে হবে। প্রাইম মিনিস্টার ঘোষণা করে দিল। এবারে প্রাইম মিনিস্টার তো ঘোষণা করলো, কিন্তু প্রাইম মিনিস্টার কি নিজে নিজে রাস্তা থেকে তুলে এনে অফিসার রিক্রুট করবে? করবে না তো। তাহলে সে কি করবে? সে এখানে নির্দেশ দিয়ে দেবে।
প্রাইম মিনিস্টারের আন্ডারে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে 32টা ডিপার্টমেন্ট আছে, 32 ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে এডুকেশন, একটা ডিপার্টমেন্ট আছে ডিফেন্স, একটা ডিপার্টমেন্ট আছে ইকোনমিক্স, একটা ডিপার্টমেন্ট আছে সাপোজ ধরুন ভিলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা ডিপার্টমেন্ট আছে মনে করুন ট্রাভেলসের সঙ্গে জড়িত, একটা ডিপার্টমেন্ট আছে হেলথের সাথে জড়িত। এইবারে বলুন এই কজনের মধ্যে এই যে 100টা 1000 জন মিলিটারি মিলিটারি অফিসার লাগবে, তাহলে কে দিতে পারবে? সবার কি দেওয়ার ক্ষমতা আছে? সবাই কিন্তু মিনিস্টার, পূর্ণ মিনিস্টার। ডিফেন্সের যে উচিত। ডিফেন্স আছে সেই একমাত্র দিতে পারবে, যে ডিফেন্স আছে তারই একমাত্র ক্ষমতা আছে মিলিটারি অফিসারকে রিক্রুট করার, আর বাকি কিন্তু কারণ নেই, রাইট? এইবারে তার থার্ড স্টেপ, এ কি ডাইরেক্টলি রিক্রুট করবে? এ তো ডাইরেক্ট রিক্রুট করবে না। এ কি করবে, এর আমলাদের বলে দেবে এই 100 1000 উপর দিয়ে প্রাইম মিনিস্টারের একটা নির্দেশ আছে যে 1000 জন মানুষকে মিলিটারি অফিসার হিসেবে নিতে হবে। তাই এ তখন কি করলো, এর আমলাদের বলে দিল তোমরা ব্যবস্থা করো, তোমরা অ্যারেঞ্জ করো 1000 জন মিলিটারিকে নেওয়া হবে। এটা কারা? এরা হচ্ছে আইএস অফিসার, যারা আইএস অফিসার, এদেরকে বলে দিল যে 1000। এবার আইএস অফিসার কি করলো, সে ওটাকে বিজ্ঞপ্তি জানালো যে 1000 জন রিক্রুটমেন্ট হবে, প্রসেসিং হলো, রিক্রুটমেন্ট হলো। ওকে, তাহলে এখানে দেখো ভালো করে, মেন ভূমিকা কে নিচ্ছে? অন্তর্দশা। দশা এখানে কিন্তু ঘোষণা করে দিয়েছে প্রাইম মিনিস্টার। যেই প্রাইম মিনিস্টার ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে তার নিচে যে মিনিস্টার গুলো থাকবে সেই মিনিস্টারের মধ্যে কে এটাকে অ্যাকসেপ্ট করছে? অন্তর্দশা। তার মানে এখানে মেন হিরো কিন্তু অন্তর্দশা, দশার পরে প্রত্যন্ত দশা, তার নেক্সট পার্ট। কারণ যতক্ষণ না দশা, এবারে সাপোজ মনে করো যে আইএস অফিসার একটা ডিফেন্স মিনিস্টারের আন্ডারে অনেকগুলো আইএস অফিসার আছে, কেউ রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টে আছে, কেউ ডাইরেক্টলি ডিফেন্স ডিপার্টমেন্টে আছে, কেউ মেডিকেল ডিপার্টমেন্টে আছে, এরকম আছে। তো এবারে যে রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট থাকবে সেই একমাত্র এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে। তার মানে দশা ইজ প্রাইম মিনিস্টার। যখন আমাদের কোনো ইভেন্ট ঘটবে তখন সেই ইভেন্ট কিন্তু দশাতে থাকতে হবে। দশাতে যদি সেই ইভেন্ট রিলেটেড কোনো লিঙ্ক না থাকে তাহলে কিন্তু কখনো ঘটনা ঘটবে না। যদি থাকে তাহলে ঘটনা ঘটার পসিবিলিটি আছে, ঘটবে শিওর নয়। তখন কি করলো, দশা পারমিশন দিয়ে ছেড়ে দিল। এইবারে পার্টিকুলারলি যে অন্তর্দশার মধ্যে এই ঘটনাটা ঘটবে সেই অন্তর্দশাকে আসতে হবে, সেই অন্তর্দশাকে আসতে হবে। যতক্ষণ না আসবে, ধরো সাপোজ এখন টাইমিং চলছে, ধরো এটা একটা চরকি চলছে, পার্টিকুলার এই জায়গায় হিট করার জন্য এই জায়গায় হিট করলে তবে সে কমেন্টটা পাস করবে। তাহলে প্রথমে এখন চলছে, ধরো সাপোজ আমি বললাম যে একটা একটা হেলথ ডিপার্টমেন্ট চলছে, এ চলে গেল, এ বললো না আমার কোনো ক্ষমতা নেই ডিফেন্সের লোক ঢোকানোর। ইকোনমিক্স অফিসার এলো, বললো না আমার কোনো ক্ষমতা নেই। তারপর ডিফেন্স অফিসার এলো, বললো হ্যাঁ আমি পারি, আমার এই রাইটটা আছে। তা সুতরাং এই রাইট কে নিচ্ছে? অন্তর্দশা। তার মানে এমন কোনো অন্তর্দশা হতে হবে যে অন্তর্দশার মধ্যেও ওই ইভেন্টটা দেখাবে। বোঝাতে পারলাম? ও পাস করে দিল, রেজাল্ট কে দেবে? তাহলে আইএস অফিসার, আই মিন প্রত্যন্ত দশা। তাহলে সেই আইএস অফিসার কাজ করবে যে ডাইরেক্টলি রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে অ্যাটাচ। সবাই কিন্তু দায়িত্ব নেবে না। তার মানে অন্তর্দশা পাস করাবার পরে প্রত্যন্ত দশাকেও সেই ঘটনাকে পাস করাতে হবে। প্রত্যন্ত দশা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সেই ইভেন্টের সাথে তাকে জড়িয়ে থাকতে হবে। যদি সেই ইভেন্টের সাথে সেই প্রত্যন্ত দশা জড়িয়ে যায় ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি,
তাহলেই একমাত্র ইভেন্ট হবে, না হলে কিন্তু ইভেন্ট হবে না। এটা হচ্ছে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার রুলস। এখন ট্রানজিট মাথা থেকে সরিয়ে দাও, দুটো মেশাতে গেলে সব গন্ডগোল হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার রুল। তাহলে তুমি প্রথমেই দেখো যে আদৌ এই দশায় ইভেন্ট ঘটবে কিনা। তার মানে সেভেন্থ হাউসে কারোর বিয়ে নিয়ে এসছে, তার যে দশা চলছে সেই দশাপতি কোনোভাবে সেভেন্থের সাথে জড়িয়ে আছে কিনা ডাইরেক্টলি, কিভাবে জড়িয়ে থাকবে। হতে পারে সেটা সেভেন্থ হাউসের দশা, হতে পারে সেটা সেভেন্থ হাউসের দশা নয়, কিন্তু বাট সে সেভেন্থ হাউসে বসে রয়েছে। বা হতে পারে সে সেভেন্থ হাউসে বসে নেই, সেভেন্থ হাউসের দশা নয়, সেভেন্থ হাউসের যে দশাপতি তার নক্ষত্রে আছে, নক্ষত্র লড়ের মাধ্যমে। বা আরেকটা পসিবিলিটি আছে, আরো দুটো পসিবিলিটি আছে। কি না, সেভেন্থ হাউসের যে দশা সেই দশাপতি ডাইরেক্টলি ওকে দেখছে, ও এমন একটা জায়গায় বসে আছে। তাহলে কি কি বললাম, এক ডাইরেক্টলি লর্ড হতে পারে ওনার, দ্বিতীয়ত তার অকুপাই হতে পারে, 3 নম্বর অ্যাকসেপ্টের মাধ্যমে হতে পারে, অ্যাসপেক্টের মাধ্যমে, অ্যাসপেক্টের মাধ্যমে সে সেভেন্থ হাউসকে কানেক্ট করতে পারে, 4 নম্বর নক্ষত্রের মাধ্যমে সে কানেক্ট করতে পারে, আর 5 নম্বর কনজাংশনের মাধ্যমে সে কানেক্ট হতে পারে। কনজাংশনের মাধ্যমে কানেক্ট, একসাথে বসে রয়েছে। বোঝাতে পারলাম? তাহলে একটা দশাপতি সে কি, স্যার কোনো একটা ছক দেখিয়ে যদি দেখাতেন তাহলে বেশি ভালো হতো। অনেক পরে, ছক অনেক পরে, ছক তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে অনেক যাত্রা আমাদের আছে। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাবো যে সেই ইভেন্টটা, সেই যে দশা লর্ড আছে সেই দশা লর্ড, এটা তুমি যেটা বলছো না, এটা আজকেরই ধরবো, আজকেরই শেষ করে দেবো। রিয়া যে কথাটা বলছো সেটা অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি যারা নন বেঙ্গলিরা ক্লাস করে এইভাবে ক্লাস করে, তুমি বললেও অ্যাকসেপ্ট করে নিবে, ওরা আজকেরই দেখাবে, আজকেরই কেসটা খতম করে দেবো। কিন্তু দশা অন্তর্দশা অত ইজি নয় যে আজকের বলবো, আজকে তো দেখিয়ে দেবো, আজকে তোমরা সঙ্গে সঙ্গে করে নেবে। কেন, এটা এটা না অ্যাকচুয়ালি, স্যার, সেটা বলছি না, মানে আপনি ধরুন একটা এই যে এই পয়েন্টটা গুলো দিলেন, এই পয়েন্টটা আপনি আমাদের যেমন বোঝালেন, একটা যদি ছক বার করে দেখিয়ে দিতেন যে দেখো এখানে এই সেটা মুহূর্তে হলে ভালো। এই মুহূর্তে ছক বের করবো না, কারণ তার কারণ কোন দশাতে কি ঘটে তো তোমরা জানো না। হ্যাঁ, রাইট রাইট, সেটা ঠিক। কোন দশায় কি ঘটে সেটা কিন্তু তোমরা এখনো পর্যন্ত জানো না। যে সেভেন্থ হাউস থেকে শুধুমাত্র, শুধুমাত্র কি সেভেন্থ হাউস থেকে শুধু আমরা ম্যারেজ জানি, কিন্তু সেভেন্থ হাউসে আর কি কি ঘটলো, হুম। আর কোন দিকে যন্ত্রণা বা সুখ সে লাভ করতে পারে সেভেন্থ হাউস থেকে, এটা কিন্তু আমরা জানি না। তাহলে যতক্ষণ না আমরা সেটা জানবো ততক্ষণ পর্যন্ত তুমি প্রেডিক্ট করতে পারবে না যে আগামী যে দশাটা আসতে যাচ্ছে সেই দশাটা এই জাতকের একটা মেডিকেল ইস্যু দিয়ে দেবে। আমরা তো তাকে তো সেই জায়গা থেকে আমরা সাবধান করব যে যে দশাটা আপনার আসতে আগামী যেদিন এই যে 9/12/2025 সাল থেকে আপনার কিন্তু একটা মেডিকেল ইস্যু হতে থাকবে, আপনার শারীরিক কোনো ডিজিজ আসবে এবং সেই ডিজিজ নিয়ে একটা অপারেশনের জায়গা আসবে। ডিজিজটা পার্টিকুলারলি এই, আমরা তো প্রেডিকশন করে জেনে গেছি যে অলরেডি তার কি ডিজিজ হতে পারে, কিন্তু কি ডিজিজ যখন হবে এটা যখন আমরা প্রেডিকশন করে জেনেছি, সঙ্গে সঙ্গে সেই জাতকের প্রশ্ন আসবে যে কবে হবে। এটা একটা কমন কোশ্চেন, কবে হবে। তা কবে হবে, এই কমন কোশ্চেনের উত্তর আমরা ততক্ষণ পর্যন্ত দিতে পারবো না যতক্ষণ না আমরা দশাপতির রুলস জানবো, যে কোন দশা থেকে কি কি ঘটনা হতে পারে। সেটা যখন আমরা জানবো তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা কি হতে পারে। এখানে মেনলি স্যার যেটা, দশা, এটা তো শুধু আমরা দশাটাই দেখছি, এরপরে তো মহাদশা বা অন্তর্দশা এগুলোও আসবে, পরপর এই ম্যাটার দশা করবে। সেই মহাদশা, যেই দশা, মানে সরি, মানে দশার পরে অন্তর্দশা যেটা, এগুলোও তো নিশ্চয়ই ম্যাটার করবে, মানে পরপর আসবে। 100% আসবে।
100% আসবে, যেই দশা সেই অন্তর্দশা, এবার এই যে মহাদশা, তাহলে অন্তর্দশাও কিন্তু এখান থেকে। তাহলে আমাদের প্রথমে না অন্তর্দশা, এবারে আমি যদি একটা রুলস ধরিয়ে দিই, দশা সম্বন্ধে রুলস ধরিয়ে দেবো, দশা সম্বন্ধে তোমাদের নোটস দিয়ে দেবো, তাহলে তোমাদের অন্তর্দশাতে কি রেজাল্ট হতে পারে সেটা তোমাদের জানাবার আর প্রয়োজন পড়বে না। প্রয়োজন কি পড়বে? প্রয়োজন হচ্ছে লিঙ্ক কিভাবে তৈরি করা হচ্ছে, সেই লিঙ্কটা তোমাদের জানাবার মেনলি প্রয়োজন পড়বে। ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, প্রথমত সাপোজ মনে করো যে আমরা লগ্ন, দেখো দশায় একজন আর ভালো যাবে, একজনের দশা ভালো যাবে না খারাপ যাবে, এইটা ডিপেন্ড করবে সেটা কোন হাউসের লট, কোন হাউসের লট, এবং সে কোন জায়গায় বসে রয়েছে, আই মিন নেগেটিভ জায়গায় বসে রয়েছে না পজিটিভ জায়গায় বসে রয়েছে। যদি কারোর কোনো হাউসের লর্ড যে দশা চলছে, সেই দশা লর্ড যদি কারোর নেগেটিভ জায়গায় বসে থাকে, তাহলে তার জীবনে সেই সময় নেগেটিভ ইভেন্ট ঘটতে আরম্ভ করবে। আর যদি কারোর পজিটিভ জায়গাতে বসে থাকে, তাহলে তার জীবনে সেই সময় পজিটিভ ইভেন্টটা ঘটতে আরম্ভ করবে। বুঝতে পারলাম? এবারেই বলবো যে কি করে নেগেটিভ বা কি করে পজিটিভ বুঝতে পারবো। নেগেটিভ হচ্ছে যে ধরুন মনে করুন যে কারোর এই সময় চলছে কি না, এই সময় কারোর চলছে লগ্নপতির দশা। ওকে? তাহলে লগ্ন থেকে আমরা কি বোঝাই? লগ্ন থেকে আমরা লগ্ন থেকে আমরা কি বোঝাই? লগ্ন থেকে আমরা মেইনলি শরীরকে বোঝাই। আমরা শরীরকে মেইনলি আমরা লগ্ন থেকে বোঝাই। তাই যদি কারোর লগ্নপতির দশা এই সময় চলে থাকে, তাহলে সেই দশাপতিকে দেখতে হবে সে কোন জায়গায় বসে রয়েছে। যে কোনো হাউস লর্ড যদি 6 আর 12-তে বসে থাকে, তাহলে সে খারাপ কন্ডিশনে বসে থাকবে, দুস্থানে বসে থাকবে। যে কোনো হাউস লর্ড 6 আর 12-তে বসে থাকে, সে খারাপ করে বসে থাকবে। যদি দেখবো আমরা সেই দশাপতি কার সাথে বসে রয়েছে, অর্থাৎ শত্রুর সাথে বসে রয়েছে না মিত্রের সাথে বসে রয়েছে, শত্রু ঘরে বসে রয়েছে না মিত্র ঘরে বসে রয়েছে, তার নক্ষত্র লর্ড সে খারাপ হাউসের লর্ড না ভালো হাউসের লর্ড, এই জায়গাগুলোকে দেখবো। তাহলে যদি লগ্নপতির দশা আমাদের চলে, লগ্নপতির দশাতে কি বলছে না, লগ্নপতির লগ্ন যদি বলবান হয়, লগ্নপতি যদি বলবান হয়, লগ্নপতির দশাতে জাতকের কোনো প্রবলেম আসে না, ফিজিক্যাল প্রবলেম আসে না। সেই সঙ্গে সঙ্গে জাতকের লাইফে অনেক মান সম্মান নাম যশ এইগুলো হতে থাকে লগ্নপতির দশাতে। ঠিক আছে? কিন্তু লগ্ন যদি দুর্বল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির স্বাস্থ্যহানি ঘটবে সেই সময়ে, এবং সেই সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির সম্মানহানি ঘটবে। স্বাস্থ্যহানি, সম্মানহানি এই সবাইগুলো কিন্তু লগ্নপতি ঘটবে। সেকেন্ডলি চলে আসবে, যদি আমরা সেকেন্ড হাউসের লর্ড অর্থাৎ দ্বিতীয় পতিকে আমরা দেখি, তাহলে দ্বিতীয় পতির দশা শুভ এবং অশুভ বোথ হতে পারে। দ্বিতীয় পতির দশা শুভ অশুভ বোথ হতে পারে, কারণ দ্বিতীয় পতিকে আমরা কি বলেছিলাম, আমরা বিকেপি প্রথম প্রাইমারি ক্লাসে বলেছিলাম যে দ্বিতীয় পথি এটা এমন একটা গ্রহ যার কোনো নিজস্বতা নেই। সে যখন যার সঙ্গে থাকে তখন তার ক্যারেক্টার নিয়ে নেয়। দ্বিতীয় পথির দশা যদি শুভ হয়, তাহলে শুভ মানে কি করে বুঝবো? যদি দ্বিতীয় পথি ত্রিকোণ স্থানে বসে অর্থাৎ 1-9 বসে থাকে, যদি দ্বিতীয় পথি মনে করো কেন্দ্রস্থানে বসে থাকে, তাহলে দ্বিতীয় পথি শুভ। তাহলে দ্বিতীয় পথির দশা যদি শুভ হয়, তাহলে সেই সময় সেই ব্যক্তির ধন প্রাপ্তি হবে। কবে আমার ইনকাম হবে ভালো, গুড ইনকাম কবে আমি দেখবো? সেকেন্ড হাউসের লর্ড কখন আসে, দশা আসে, তখন দেখে নাও। তাহলে সেই সময় সেই ব্যক্তির ধন প্রাপ্তি হবে। কিন্তু যদি দ্বিতীয় পতি স্বয়ং 8-12-তে 6-8-12-তে বসে থাকে, ছয় না ছেড়ে দাও, অর্থের জন্য 6 ভালো, দ্বিতীয় পতি যদি 8-12-তে বসে থাকে, তাহলে তখন কি হবে? তখন এই দ্বিতীয় পতির দশাতে তার অর্থ হানি হবে, ইনকাম ট্যাক্সের জ্বালায় সে জ্বলবে, ইনকাম ট্যাক্সের ঝামেলায় পড়ে যাবে, গভর্নমেন্ট রিলেটেড কোনো পানিশমেন্ট তার ক্ষেত্রে আসবে। বোঝাতে পারছি ব্যাপারটা?
দ্বিতীয় পতি যদি ত্রিকোণে থাকে তাহলে তার দশায় যেমন ধন লাভ হয় জাতকের জীবনে, যেমন শান্তি লাভ হয়, পরিবারের সুখ লাভ হয়, ঠিক তেমনি এমনকি দ্বিতীয় পতির দশাতে বক্তৃতা দেওয়ারও ক্ষমতা তার মধ্যে থাকে। ঠিক যেমন যদি তৃতীয় পতি পীড়িত হয়ে যায় তাহলে তার দশায় মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ দ্বিতীয় ইজ দ্য মারক, দ্বিতীয় ইজ মারক। এবং সেই সঙ্গে সঙ্গে সেই জাতকের লাইফে ওই সময় দারিদ্রতা আসবে, কারণ দ্বিতীয় পতির দশা চলছে, দ্বিতীয় পতি স্বয়ং খারাপ কন্ডিশনে বসে গেছে, খারাপ হয়ে গেছে, পীড়িত হয়ে গেছে, দারিদ্রতা আসবে, অর্থহানি হবে, দ্বিতীয় থেকে অর্থকে দেখানো হয়। ঠিক আছে, শুধুমাত্র দ্বিতীয় পতি যদি ত্রিকোণপতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে মারকের কাজ করবে না, এটা একটা ব্যতিক্রমী নিয়ম। কি বললাম? দ্বিতীয় পতি যদি ত্রিকোণপতি হয়ে যায় তাহলে সে মারকের কাজ করবে না। কোন লগ্নের ক্ষেত্রে এটা প্রযোজ্য? বৃশ্চিক এবং বিষ। দেখুন দ্বিতীয় পতি ত্রিকোণপতি হয়ে গেছে, বৃষ লগ্নের বুধ আর বৃশ্চিক লগ্নের বৃহস্পতি, এরা দ্বিতীয় পতি, কিন্তু এরাই আবার পঞ্চম হাউসের লর্ড হয়ে গেছে। তাই বুধের দশাতে, বৃষ লগ্নের বুধের দশাতে এবং বৃশ্চিক লগ্নের বৃহস্পতির দশাতে এই বুধ বৃহস্পতি কিন্তু মারকের ভূমিকা নেয় না। কিন্তু যদি বুধ বৃহস্পতি এই দুটো প্ল্যানেটকে বললাম দ্বিতীয় পতি যদি খারাপ জায়গায় চলে যায় তাহলে দ্বিতীয় পতির দশাতে কিন্তু ফিনিশ করে দেবে তোমাকে, সাংঘাতিক অর্থনৈতিক ডিস্টার্বের জায়গায় নিয়ে চলে আসবে। ক্লিয়ার? তৃতীয় পতি, আর একবার বলুন স্যার। দ্বিতীয় পতি যদি 6 আর 12-তে চলে যায়, দুস্থানে বসে যায়, তাহলে দ্বিতীয় পতির দশাতে সাংঘাতিক অর্থনৈতিক ক্রাঞ্চ তৈরি করে দেবে। আর যদি সেই দ্বিতীয় পতির সাথে যদি খারাপ গ্রহ বসে তাহলে? খারাপ, তাহলেও সেই একই অবস্থা নেবে, কারণ দ্বিতীয় পতিকে সবসময় বলা হয় পরনির্ভরশীল গ্রহ। ও পরের উপরে ডিপেন্ড করবে যে ও কতটা কি রেজাল্ট দেবে, কিছু কি রেজাল্ট দেবে না। ঠিক আছে, তৃতীয় পতির দশা, তৃতীয় পতির দশা সাধারণত অশুভ হয়, কারণ তৃতীয় স্থানকে তিসরা স্থান বলেছে। তৃতীয় পতি দশা, এবার এখানে একটা পয়েন্ট আছে, যদি তৃতীয় পতি কোনো শুভ গ্রহ হয়ে গেল, মনে করুন বৃহস্পতি হয়ে গেল, শুক্র হয়ে গেল, এবং সেই শুভ গ্রহ হয়ে সে কেন্দ্র বা কোন স্থানে বসে গেল এবং কোন শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে গেল। আর একবার বলছি, তৃতীয় পতি শুভ গ্রহ হলো, হয়ে সে শুভ গ্রহ, কন্ডিশন কি, ন্যাচারালি তৃতীয় পতির দশা মানে খারাপ, কিন্তু তৃতীয় পতি শুভ গ্রহ হলো, শুভ গ্রহ হয়ে সে বসে, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তৃতীয় পতি কে আছে, বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলছি চন্দ্র তৃতীয় পতি, তাহলে চন্দ্র শুভ গ্রহ, শুক্লা পক্ষের চন্দ্র, সে বসে গেছে কোথায়, সে কোনো কেন্দ্র বা কোণে বসে গেছে, কোনো কেন্দ্রে। ধরুন চন্দ্রকে আমি বলে দিচ্ছি কোথায় বসলো, সাপোজ মনে করো বৃষ লগ্নের কুণ্ডলী করলাম, চন্দ্র চতুর্থ হাউস, চতুর্থ হাউসে বসা, কেন্দ্রস্থান, এবং সেই চন্দ্রকে বৃহস্পতি বা শুক্র দেখছে, তাহলে কি হলো, বিষলগ্নের কুণ্ডলী, চোখ বন্ধ করে ইমাজিন করো, বিষলগ্নের কুণ্ডলী, চন্দ্র চতুর্থ স্থানে বসেছে, সেই চন্দ্রকে বৃহস্পতি বা শুক্র দেখছে, তাহলে তখন কিন্তু এই চন্দ্রের দশাতে ওই জাতকের ডেভেলপ আছে। কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু চন্দ্রের দশা তার ডেভেলপ হবে না, কারণ তৃতীয় পথে ন্যাচারালি কি হয়, ন্যাচারালি অশুভকে দেখা যায়। তাহলে ডেভেলপমেন্ট কোন দিক দিয়ে প্রবলেমটা আসবে বস? প্রবলেম আসবে যেটা হচ্ছে ভাই প্রবলেম করবে, আইনি সমস্যা চলে আসবে, তোমার প্রতিবেশী তোমার শত্রু হয়ে যাবে, তোমার চাকর বাকর তোমার সঙ্গে বাড়িতে কাজের লোক থাকবে না।
তো এই প্রবলেম গুলো ন্যাচারালি আমরা কোথা থেকে দেখি? আমরা তৃতীয় পতি থেকে দেখি, যে তৃতীয় যশ, তৃতীয় থেকে আমরা কি দেখি? যশ দেখি, পরাক্রম দেখি, সাহস দেখি। মানুষের এনার্জি লেভেল তৃতীয় তৃতীয় পতির দশা, তার এনার্জি কমতে থাকছে ধীরে ধীরে। তার নাম যশ যেটা ছিল আগে, সেই নাম যশটা থাকছে না, ধীরে ধীরে কমতে আরম্ভ করছে। তাহলে এই জায়গাগুলো আমরা তৃতীয় পতির দশা থেকে দেখি। চতুর্থ পথি, চতুর্থ পথি হচ্ছে, চতুর্থ থেকে আমরা সুখ জানি। এই সুখ কি? কোনো গৃহ নির্মাণের সুখ হতে পারে, যানবাহনের সুখ হতে পারে, বাড়ি গাড়ির সুখ হতে পারে, যত কিছু বাহ্যিক সুখ সমস্ত আমরা চতুর্থ হাউস থেকে দেখি। তাই চতুর্থ পতি সবসময় জানে যে যে হাউসের লর্ড আছে, সেই হাউসের লর্ড যা যা ইঙ্গিত করছে সেটা হবে। কিন্তু একদম মন থেকে ছেড়ে দাও যে চতুর্থ পতির দশা আসছে, মানে কেউ প্রদীপ্তর কাছে এলো, প্রদীপ্ত দেখলো যে তার সামনে 2026 নভেম্বর মাস থেকে তার চতুর্থ পতির দশা আরম্ভ হচ্ছে। প্রদীপ্ত বলে দিল যে আপনার 2027 সালে বাড়ি হবে, বা 2028 সালে বাড়ি হবে, 2029 সালে বাড়ি হবে, বলে দিল। কিন্তু প্রদীপ্ত একবারও লক্ষ্যই করলো না যে চতুর্থ পতি স্বয়ং আছে কোথায়। উল্টে 2028-29 সাল যখন এলো, তখন তার বাড়ি বিক্রি হয়ে গেল। বাড়ি হওয়া তো দূরের কথা, বাড়ি বিক্রি হয়ে গেল। ওর কাছে এলো, তখন বললো আচ্ছা কি ব্যাপার হলো তো বুঝতে পারছি না। ওর সামনেই বললো যে একটা যজ্ঞ করতে হবে, কিন্তু পরেও ভাবতে আরম্ভ করলো যে ব্যাপারটা কি হলো, ওর তো বাড়ি হওয়ার কথা ছিল, ওর বাড়ি বিক্রি হলো কেন? ওর বাড়ি বিক্রি একটাই কারণে হয়েছে, যে ওর যে চতুর্থপতির যে লর্ড ছিল, সেই চতুর্থপতির লর্ড কোনো দুস্থানে বসেছিল। অর্থাৎ 6 আর 12 কোনো একটা জায়গায় বসেছিল। এবং শুধু তাই নয়, সেখানে বসে সে অশুভ গ্রহ দ্বারা পিষ্ট ছিল। একসাথে বসে বা দৃষ্টির মাধ্যমে কোনো পাপগ্রহ দ্বারা সে প্রবলেম এসছে, যে কারণে ওর বাড়িটা বিক্রি হয়ে গেছে, ওর বাড়িটা কিন্তু আর হলো না। তার মানে চতুর্থ প্রতির্দশ। আর বাড়ি বিক্রির সঙ্গে সঙ্গে আর কি হলো? কিছুদিন পরে মায়ের শরীর খারাপ হলো সাংঘাতিক ভাবে, বা তার আগে পরে মায়ের সাংঘাতিক শরীর খারাপ হলো, ইভেন মায়ের যদি বয়স হয়, মায়ের মৃত্যুও হয়ে গেল। তাহলে এটা কোথা থেকে আরম্ভ হলো? এটা কিন্তু চতুর্থ পতির দশাতেই আরম্ভ হলো। তার মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা দশা যেমন ভালোও দেয়, তেমন খারাপও দেয়। চতুর্থ পতির দশা রাহু কেতু পরে আসবো, ঠিক আছে? চতুর্থ পতির দশা হয়ে গেল, এবার চলো পঞ্চম পতির দশা। তাহলে পঞ্চম পতির দশা, ন্যাচারালি পঞ্চম থেকে কি দেখি আমরা? বুদ্ধি দেখি, বিদ্যা দেখি, সম্পদ দেখি, সন্তান দেখি। পঞ্চম পতির দশা ন্যাচারালি খুব ভালো একটা, খুব ভালো মানুষকে, পঞ্চম একটা ত্রিকোণ ত্রিকোণ পতি, তাই পঞ্চম পতির দশা মানুষকে হাই লেভেলে নিয়ে চলে যায়। কিন্তু যদি পঞ্চম পতি দুর্বল বা দুস্থানগত হয়, তাহলে এই দশাতে মানুষের বুদ্ধি ভ্রংশ হয়, ভুলভাল ডিসিশন নিতে আরম্ভ করে, যেটা করা উচিত নয় সেই রকম জিনিস করতে থাকে, সন্তানের সঙ্গে মনোমালিন্য হতে আরম্ভ করে, সন্তান নের রোগ ভোগ হতে আরম্ভ করে। অনেক সময় সন্তান হানিও কিন্তু এই পঞ্চম পতির দশায় করায়। ঠিক আছে, ক্লিয়ার? ষষ্ঠ স্থান, প্রেম ষষ্ঠ। রিলেটেড প্রবলেমও হতে পারে, প্রেমে সাকসেস হতে পারে। হ্যাঁ, পঞ্চম পজিশনে প্রেম দেখা হয়, প্রেম রিলেটেড সাকসেসও আসতে পারে, প্রেম রিলেটেড কেটেও যেতে পারে। প্রেম, প্রেম। প্রেম প্রেম বলতে প্রেম ও ও প্রেম প্রেম ছাড়া কি? তুমি একটা হ্যাঁ কাজ স্যার, প্রেম বলছি। হ্যাঁ স্যার। করো, তুমি একটা কাজ করো, তোমার জন্য একটা রেমেডি আমি বলে দিই। হ্যাঁ। সেটা হচ্ছে, প্রথমত হ্যাঁ। ভগবান কৃষ্ণের মন্ত্র পড়ো। প্রতি ভগবান হ্যাঁ। কৃষ্ণ মন্ত্র পাঠ করো কমসে কম 108 বার। এবং সেই সঙ্গে বাড়ির নর্থ ওয়েস্টে রাধা কৃষ্ণের একটা ছবি, আচ্ছা। নর্থ ওয়েস্টে একটা রাধা কৃষ্ণ ছবি দেখো, ভগবান কৃষ্ণের মন্ত্র পড়ো। আর একটা করলে আরো অ্যাক্টিভেট হয়, সেটা হচ্ছে কামদেব আর সন্ধ্যার মন্ত্র যদি পড়ো। সেই কামদেব কোরিয়ান। ঠিক আছে, রামদেব আর সন্ধ্যা ঠিক, সন্ধ্যা। সন্ধ্যা সন্ধ্যা স্যার ক্লিয়ার হলো না। ইভিনিং। আচ্ছা, সন্ধ্যা তো সন্ধ্যা দেবী সন্ধ্যা। ইভিনিং। ক্রন্দন নয়, কামদেব বললাম, পাগল।
হ্যাঁ হ্যাঁ কামদেব বুঝতে কামদেব পেরেছি, আমি কামদেব মন্ত্র করি, কামদেব মন্ত্র জপ করি। হ্যাঁ, কামদেব মন্ত্র যদি জপ করো, কামদেব মন্ত্র মানে কামনা থেকে আসে। তবে প্রেমে যাদের আহ, প্রেমে যাদের মানে বলতে পারো প্রেম চলে গেছে, পুরনো প্রেমকে ব্যাক করাতে চাও, তাদের জন্য দুটো মারাত্মক টিপস আছে। সেটা হচ্ছে, এক হচ্ছে ভগবান কৃষ্ণের মন্ত্র পাঠ করো, বীজ মন্ত্র পাঠ করো রেগুলার বেসিক, 1 মালা 2 মালা যত পারবে করো। সকালবেলা ঘুম থেকে না উঠে বিছানায় বসে করো। আর সেকেন্ডলি হচ্ছে বাড়ির নর্থ ওয়েস্টে একটা রাধাকৃষ্ণর ছবি রেখে দাও। ঠিক আছে। হুম। থার্ডলি, হুম। যদি যদি মনে করো যে আর বাড়িতে, গোপালকে ফোন। হ্যাঁ, স্যার না নর্থ স্যার, ওয়েস্টে কি বেডরুমে রাখা যায়, বেড, হাজবেন্ড ওয়াইফের রুমে? ও তো বিকজ যাদের যে সম্পর্কে প্রবলেম। ও তো ম্যারিড না, একা না। রাধাকৃষ্ণ শিবদুর্গা রাখা যায় কিন্তু। নর্থ ওয়েস্ট হচ্ছে আকর্ষণের জায়গা, আকর্ষণ। তাই যখন নর্থ ওয়েস্টে ও রাধাকৃষ্ণর ছবি রাখবে, বা ইভেন যদি ও ওই পার্টিকুলার মেয়েটার ছবি রাখে, তাহলে ওর আকর্ষণ মজবুত হবে, বশীকরণ। ঠিক আছে। না পঞ্চ স্যার, আমি বলতে চাইছি ধরুন কোনো কোনো রিলেশনশিপ যদি ঠিক করতে হয়, ধরুন হাজবেন্ড ওয়াইফের, সেক্ষেত্রে বেডরুমের কি ফটো রাখলে বেটার হবে, বা ধরুন হাজবেন্ড ওয়াইফেরই ছবি, প্রথমে সেটা যেটা নিশ্চয়ই থাকবে, নর্থ ওয়েস্টে রাখলে বেটার হবে। না, সেটা হচ্ছে সাউথ ওয়েস্টে লাভ বার্ড রাখো, বা সাউথ ওয়েস্টে নিজেদের কোনো বিয়ের ছবি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে রাখো। এবং সেই সঙ্গে সঙ্গে সাউথ ওয়েস্ট ঠিকঠাক আছে কিনা অবশ্যই দেখা উচিত। এবার সেই রিলেশনশিপ স্যার কি, বেডরুমের তো সাউথ ওয়েস্ট, না বেডরুম, বেডরুমের সাউথ ওয়েস্ট হবে তো। বাড়ির বাড়ির সাউথ ওয়েস্ট, বেডরুমের সাউথ ওয়েস্ট নয়। এর জন্যই তো ইয়ে দরকার, বাস্তু দরকার। হ্যাঁ, বাড়ির সাউথ। বেড বাইরের তাই সাউথ ওয়েস্ট তো ভালো না, বলছি না, বাড়ির সাউথ ওয়েস্ট কি করবে? আমি কোনোটাই এখানে বেডরুম বলছি না। যার যার হাজবেন্ড ওয়াইফের প্রবলেম আছে, তার কিন্তু 100% শিওর তার বাড়ির সাউথ ওয়েস্টে প্রবলেম থাকবেই। কোনো না কোনো, যেমন আমি প্রদীপ্তকে বলছি, প্রদীপ্তর নর্থ ওয়েস্টে প্রবলেম, আমি প্রদীপ্ত বাড়িতে যাইনি, কিন্তু প্রদীপ্ত বাড়ির নর্থ ওয়েস্টে প্রবলেম আছে, মাস্ট আছে, মাস্ট নর্থ ওয়েস্টে প্রবলেম আছে। সাউথ ওয়েস্টেও কিছু প্রবলেম আছে, কিন্তু নর্থ ওয়েস্টেও প্রবলেম আছে। নর্থ ওয়েস্টে হয়তো কোনো অ্যান্টি কালার হয়ে রয়েছে, রেড কালার আছে প্রদীপ্ত নর্থ ওয়েস্টে। প্রদীপ্তর কেসটা কি হয়েছে জানো তো? কেসটা কেন, হচ্ছে, আমাদের তো 3টে বাড়ি। আমি যেটা থাকি। তুমি যেটা থাকো, প্রদীপ্তের কেসটা কি, সেই ছোটবেলাতে একটা, স্যার সাউন্ড একটা ব্রেক আসছে না? সাউন্ড একটা ব্রেক হ্যাঁ আছে, সাউন্ড শোনা যাচ্ছে না আপনার স্যার, দেখছি, কত শোনা যাচ্ছে না। ব্রেক হচ্ছে, স্যারের মনে হয় নেটের স্যার প্রবলেম কথা হচ্ছে। শোনা যায়, হ্যাঁ। নেটের ইস্যুস হচ্ছে স্যার। হ্যাঁ। একটা রচনা কি, সে গরুর রচনা পড়ে গেছে, সে যাই রচনা দিই না কেন সে গরুতেই কনভার্ট করে দেয়। ঠিক আছে। যাই এবারে কোনো একটা স্কুলে গেছে। না না স্যার, ব্যাপারটা সবটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই একদিকে আমি যখনই প্রেম রিলেটেড বললাম না, সবাই হেসে উড়িয়ে দিল। কিন্তু বর্তমান টাইমে সব থেকে বেশি কাস্টমার প্রেম রিলেটেডই আছে। হুম। সব থেকে বেশি কাস্টমার প্রেম রিলেটেড আর বৈবাহিক লাইফে প্রবলেম। এছাড়া যদি ওটা 100টা তোর ক্লায়েন্ট কাছেই আছে, আসে। 100টার মধ্যে 60। আচ্ছা, অসুবিধি, তুমি করো না তারাও বলে। ঠিক। তাহলে তাহলে আমাদের যেটা হচ্ছিল, তাহলে প্রেমের ক্ষেত্রে আমি বলে দিলাম। এবার তাহলে যদি ফিফথ হাউসের দশা চলে, এবং সেই দশা যদি দেখা যাচ্ছে ফিফথ হাউস স্বয়ং একটা খারাপ জায়গায় আছে, তাহলে কিন্তু ভাই এখানে প্রেম কেটে যাবে। এবার কেউ যদি মনে করে যে ফিফথ হাউসের দশা, স্যার আপনার ভয়েস কিচ্ছু প্রচুর শুনতে পাচ্ছি ব্রেক না। করছে। ব্রেক হচ্ছে। স্যার আপনার ভয়েস স্যার একদম শোনা ব্রেক যাচ্ছে না, কিচ্ছু করছে। কিচ্ছু শোনা শোনা যাচ্ছে না। যাচ্ছে না। আমার মনে না, হয় কেটে যদি জয়েন করি বেটার হবে, আমার মনে হয়। এখন শোনা যাচ্ছে? ভীষণ এবার অসুবিধা হচ্ছে, মানে কিচ্ছু এবারে শোনা যাচ্ছে হ্যাঁ না কিছু বোঝা যাচ্ছে না। এখনো, মানে পুরো ক্র্যাক করছে। আচ্ছা, চলো একবার তাহলে, না স্যার, না না। না না স্যার, না স্যার, স্যার। ক্র্যাক হচ্ছে। ক্র্যাক হচ্ছে, তাহলে এটাকে আমি স্টপ করে দিচ্ছি, দিয়ে আবার কেটে ঢুকছি। স্টপ করে নতুন জয়েন করুন, হ্যাঁ। আমরাও লিভ করে নেবো নাকি? দেখছি না আমি। না 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 স্যার, জয়েন করুন, আচ্ছা। আমাদের তো ঠিক আছে। তো প্রথমে ভাবলাম হয়তো আমার প্রবলেম। না না